আমরা বাজেটে চিন্তা করছি 4,266,000 কোটি। 2017-18 অর্থ বছরের বাজেট ঘোষণা, আকার বেড়েছে 59,661 কোটি টাকা, বহাল থাকছে 15% ভ্যাট। সঠিকভাবে বাস্তবায়ন হলে এবারের বাজেট হবে ব্যবসা ও শিল্প বান্ধব। মন্তব্য ব্যবসায়ীদের, জীবনযাত্রার ব্যয় বাড়বে বলছে সিপিডি। আওয়ামী লীগ সরকারের 19তম বাজেট পেশে রাজধানীতে দলটির আনন্দ মিছিল। সরকারের লুটপাট ও চুরির বাজেট, মন্তব্য বিএনপির। দ্বিতীয় দফায় বাড়ল গ্যাসের দাম, 1 চুলা 900 এবং 2 চুলা 950 টাকা। বারবার দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ। বিফলে গেল তামিমের সেঞ্চুরি। রুটের অনবদ্য ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারালো ইংল্যান্ড। প্রবাসী সময়, সঙ্গে আছে আমি বিথি হক। জাতীয় সংসদে বৃহস্পতিবার 2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নতুন অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.4%, আর রাজস্ব লক্ষ্যমাত্রা 2,87,991 কোটি টাকা। বাজেটে ঘাটতি 1,12,275 কোটি টাকা, যা অভ্যন্তরীণ ঋণ, বিদেশি সহায়তা থেকে মেটানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সানবীর রূপলের রিপোর্ট। দেশের 46তম আর নিজের 11তম বাজেট পেশ করতে কালো ব্রিফকেস হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দুপুর 1:35 সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর পরপরই স্পিকারের অনুমতি পেয়ে বাজেট বক্তৃতা শুরু করেন। পূর্বের ধারাবাহিকতায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের, এই স্লোগান নিয়ে এবারের বাজেট বক্তব্যে অর্থনীতিকে শক্তিশালী করতে নানা কর্মকৌশলের বর্ণনা তুলে ধরেন অর্থমন্ত্রী। এরপর আগামী অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। 17-18 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 7.4% এবং বছর শেষে মূল্যস্ফীতির হার 5.5%। নতুন অর্থ বছরের এই বাজেট বাস্তবায়নে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় 2,87,991 কোটি টাকা। এর মধ্যে এনবিআর 2,48,191 ও এনবিআর বহির্ভূত রাজস্ব 8,622 আর কর বহির্ভূত 31,179 কোটি টাকা ধরা হয়। নতুন ভ্যাট হার 15% রেখেই আইন কার্যকর করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। এছাড়া ব্যাংকে 1 থেকে 10 লাখ টাকার মধ্যে আমানতের হিসেবে 800 টাকা আবগারি শুল্ক প্রস্তাব করা হয়। কর রাজস্ব আইজিডিপির 1.7% বৃদ্ধি পাবে। মূল্য সংযোজন কর বাস্তবায়ন হলে করের পরিধি সম্প্রসারিত হবে। এনবিআর এর রাজস্বের প্রবৃদ্ধির হার হবে 20%। অন্যান্য বছর থেকে কিছুটা বেশি, কিন্তু খুব এমন অসম্ভব কিছু নয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 1,53,331 কোটি টাকা, আর মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার 22,23,600 কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 51,924 কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস 60,352 কোটি, ব্যাংক খাত 28,203 কোটি, সঞ্চয়পত্র ও ব্যাংক বহির্ভূত খাত থেকে 32,149 কোটি টাকা। আসছে অর্থ বছরের বরাদ্দের অগ্রাধিকার দেওয়া হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাতে 16.4%। তবে সুদ মেটাতেই বরাদ্দ রাখা হয় 10%-এর বেশি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে স্নাতক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করতে চান। আমি এটা উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত রেখেছি। অবশ্যই আমরা একটা বিশেষ ফান্ড সৃষ্টি করেছি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য। 503টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে তথ্য প্রযুক্তি ভিত্তিক ইন্টারঅ্যাক্টিভ শ্রেণীকক্ষে তৈরি করার পরিকল্পনা নিয়েছি। দেশের অভ্যন্তরে রাজনৈতিক স্থিতিশীলতা কোনো মতেই বিঘ্নিত হতে দেবে না। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শেষে 29 জুন 2017-18 অর্থ বছরের বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। একদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি হতে যাচ্ছে পূর্ণাঙ্গ বাজেট, আর অন্যদিকে নানা চড়াই উতরাই পেরিয়ে ভ্যাট আইনের কার্যকারিতা। এর পাশাপাশি যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সংকট নিরসনের মতো বিষয়গুলো তো থাকছেই। সব মিলিয়ে এই বাজেট কতটা জনবান্ধব বাজেট হিসেবে রূপান্তর হবে সেটি এখন দেখা যাবে বাস্তবায়নের চিত্রের উপর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
আগামী বাজেটে বেশ কিছু পণ্যে নতুন শুল্কায়নের প্রস্তাব করা হয়েছে। ফলে নতুন অর্থ বছরে দাম বাড়তে পারে সোলার পণ্য, 4 স্ট্রোক সিএনজি, 3 হুইলার ও ব্যাটারি চালিত মোটর গাড়ির। এছাড়া আমদানি শুল্ক কমায় দাম কমতে পারে কৃষি যন্ত্রপাতি, সিরামিক্স ও ব্যাটারি শিল্পের বিভিন্ন পণ্যের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। কৃষি যন্ত্রপাতি তৈরিতে কিছু পণ্যের শুল্ক রেয়াত প্রদানের প্রস্তাব করা হয়েছে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনায়। এর মধ্যে রয়েছে টিউব, পাইপ, হোস পাইপ ও ফিটিং। এছাড়া নাট বল্টু, স্ক্রু, বোল্ট সহ কৃষি যন্ত্রপাতির দাম কমবে আগামী অর্থ বছরে। পাশাপাশি কৃষি খাতে বেশ কিছু পণ্যের শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে আগামী অর্থ বছরের দাম বাড়তে পারে সয়াবিন মিলস, অয়েল কেকের দর। এছাড়া সিরামিক্স ও ব্যাটারি শিল্পের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাবনায়। পাশাপাশি ক্যান্সারের ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সোলার প্যানেল খাতে কয়েকটি পণ্যের শুল্ক 3% থেকে বাড়িয়ে 4% করার প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়বে সোলার পণ্যের দর। তবে এলপিজি গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক ট্রান্সফরমারের দাম কমবে আগামী অর্থ বছরে। দেশীয় মোটরসাইকেল শিল্পের সম্প্রসারণে এর যন্ত্রাংশের আমদানিতে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। ফলে কমবে দেশীয় মোটরসাইকেলের দাম। এছাড়া হাইব্রিড গাড়ি আমদানি শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে নতুন অর্থ বছরে। তথ্য প্রযুক্তি খাতে দেশীয় বিনিয়োগ উৎসাহিত করতে কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবের উৎপাদন ও সংযোজনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। সেলুলার ফোন উৎপাদন, সংযোজনে ব্যবহৃত কাঁচামালের শুল্ক রেয়াতের প্রস্তাবে কমবে দেশীয় মোবাইলের দাম। তবে মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক 10% বাড়ানোর প্রস্তাবে বাড়বে বিদেশি মোবাইল সেটের দাম। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করায় দাম বাড়বে প্রাকৃতিক পাথর, তৈরি পোল্ট্রি ফিড, মডেম, সফটওয়্যার, ফ্ল্যাশ মেমোরি কার্ড, প্রিন্টিং প্লেট, ভ্যাকুয়াম ক্লিনারের দাম। উড়োজাহাজে ভ্রমণের উপর আগামী অর্থ বছরে খরচ বাড়ার ইঙ্গিত রয়েছে নতুন বাজেটের প্রস্তাবনায়। গোলমরিচ, দারুচিনি, এলাচ, জিরার উপর থাকা 20% সম্পর্ক শুল্ক বাড়িয়ে নতুন অর্থ বছরে 50% করার প্রস্তাব করা হয়েছে। দাম বাড়ার তালিকায় যুক্ত হবে সালফিউরিক অ্যাসিড, আমদানি করা প্রসাধনী সামগ্রী, সাবান ও সাবান তৈরির সব ধরনের সামগ্রী। 20% থেকে আমদানি শুল্ক বাড়িয়ে 25% করার প্রস্তাব রয়েছে 4 স্ট্রোক সিএনজি, 3 হুইলার ও ব্যাটারি চালিত মোটর গাড়ির উপর। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,87,991 কোটি টাকা। এর মধ্যে 2,48,190 কোটি টাকা সংগ্রহের ভার পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর উপর। লক্ষ্য পূরণে ভ্যাটের হার 15% রেখেই 1 জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বিস্তারিত হাজেরা শিউলির রিপোর্টে। ভ্যাটকে গ্রহণযোগ্য করার জন্য আমাকে বিভিন্ন উপায় উদ্ভাবন করতে হয়। 2017-18 অর্থ বছরের জন্য বিশাল বাজেটের ব্যয়ের যোগান দিতে বড় অঙ্কের রাজস্ব আদায়ের ভার পড়েছে এনবিআর এর উপর। মোট 2,88,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে 86% টাকার অঙ্কে 2,48,190 কোটি টাকা আদায় করতে হবে সংস্থাটিকে, যেখানে ভ্যাট থেকে সর্বোচ্চ 87,887 কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। 2,87,991 কোটি টাকা রাজস্ব সংগ্রহের প্রাক্কলন করা হয়েছে। এনবিআর এর রাজস্বের প্রবৃদ্ধির হার হবে 20%। অন্যান্য বছর থেকে কিছুটা বেশি, এমন অসম্ভব কিছু নয়। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও ভ্যাটের হার না কমিয়েই নতুন মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা খাতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। 1 জুলাইতে ভ্যাট কার্যকর করছি। 91 সাল থেকে 15% হারে ভ্যাট আরোপিত হয়েছে এবং তাতে ভোক্তারা ও ব্যবসায়ীরা অভ্যস্ত হয়ে আছেন। সেই জন্য আমি ভ্যাটের হার আর কমাতে চাই না। তবে ভ্যাট আইন বাস্তবায়ন এবং কর প্রস্তাবের সাথে সঙ্গতি রেখে কার্যকর পদক্ষেপ না নিলে রাজস্ব আদায় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। আর ব্যবসায়ীদের মতে 15% ভ্যাটের কারণে সার্বিক ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আদায়েও। ভ্যাটের থেকে যে অতিরিক্ত যে আয় হবে বলে মনে করা হচ্ছে, ক্ষেত্রগুলোতে এনফোর্সমেন্টে এটা প্রয়োগের ক্ষেত্রে সেই দক্ষতা উভয় পক্ষের আছে কিনা বা থাকবে কিনা এর উপরে কিন্তু এটা নির্ভর করে। এডিপির বাস্তবায়নটা ওটার সাথে কিন্তু কাস্টমস ডিউটি, ভ্যাট, ট্যাক্স এটা একটা জড়িত। দ্রব্যমূল্য যেখানে স্থিতিশীল অবস্থায় আছে সেখানে এই 15% যদি নতুন করে ভ্যাট চালু করা হয় তাহলে এই মূল্যস্ফীতির উপরে প্রভাব পড়বে বলে আমরা মনে করি। রাজস্ব আদায়ের জন্য এটি সহায়ক হবে না। মানুষ তার ক্রয় ক্ষমতা হারাবে, অন্যদিকে ব্যবসা বাণিজ্যে একটি মন্থরতা তৈরি হবে। এবারে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রা থেকে 40,000 কোটি টাকা বেশি। বাজেটে রাজস্ব আহরণে অভ্যন্তরীণ উৎসের উপর জোর দেওয়া হলেও বিশ্লেষকদের মতে বাড়াতে হবে এনবিআর এর সক্ষমতা, এডিপি বাস্তবায়নের দক্ষতা ও বিনিয়োগ।
হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2017-18 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের মন্ত্রী পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার সকাল 10টায় এ বৈঠক শুরু হয়। এতে প্রধানমন্ত্রীকে 2017-18 অর্থবছরের বাজেট সম্পর্কে অবহিত করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে প্রস্তাবিত বাজেট অনুমোদনের বিষয়ে আলোচনা করেন মন্ত্রী পরিষদের সদস্যরা। আওয়ামী লীগ সরকারের 19তম বাজেট পেশ হওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে দলটি। 2017-18 অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করে সেখান থেকে মিছিল বের করা হয়। নয়াপল্টন মোড় হয়ে মিছিলটি আবারও বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়। সমাবেশে উপস্থিত আওয়ামী লীগ নেতার প্রস্তাবিত বাজেটকে উন্নয়ন ও গণমুখী বাজেট হিসেবে আখ্যা দেন। 2017-18 অর্থ বছরের বাজেট জনবান্ধব বলেও উল্লেখ করেন তারা। দু 2017-18 অর্থ বছরের বাজেট বর্তমান সরকারের লুটপাট ও চুরির বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এ সময় সাধারণ মানুষের কথা বিবেচনা করে গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানান বেগম জিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী জনগণের কথা না ভেবে বাজেট পেশ করছেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, 5ই জানুয়ারির মতো আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বর্তমান সরকার। বাজেট হলো লুটপাটের বাজেট। এই আওয়ামী লীগের বাজেট যোগ দিয়েছে। আওয়ামী লীগ এই বাজেট তো আর অর্থমন্ত্রী নিজেও কিছু করতে পারে না। এই বাজেটও তৈরি হয় হাসিনার কথা মতো। কাজে হাসিনা যা চান বাজেট তাই। আর এই বাজেট কি আর বাজেট থাকবে নাকি? আজকে থেকে গ্যাসের দাম বাড়িয়েছে, চাউলের দাম এত বেশি, দেশের গরিব মানুষ খেতে পায় না। কাজেই আমরা মনে করি গ্যাসের দাম বাড়ানো বন্ধ রাখেন। এই লুটপাট, গ্যাসের টাকাও হবে এটা লুটের টাকা। লুটপাট বন্ধ করে এই দেশের মানুষের দিকে একটু চান। এবারের বাজেটকে স্বাগত জানিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বাজেটের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই ঢাকা জাতীয় পার্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইতিমধ্যে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এই ভ্যাটের পর জিনিসপত্রের দাম আরো বাড়ে, তাহলে গরিব মানুষের সবারই একটা আমরা দুর্গতির সম্মুখীন হব। সরকারের কাছে আবেদন থাকবে, বাজেটটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, সর্বশক্তিতে চেষ্টা করবেন, যাতে করে এই বাজেটের মধ্য দিয়ে আমাদের গরিব মানুষগুলো একটু সুখের মুখ দেখেন। প্রবাসী সময় আরো থাকছে। দেরিতে পরীক্ষার কারণে বনানীর আলোচিত ঘটনায় ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি, জানালেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান। বাজেটের উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে তা ব্যবসা ও শিল্প বান্ধব হবে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন একথা বলেন। তবে প্রান্তিক ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। এই বাজেটে অনেক লং টার্ম এবং মেগা প্রজেক্ট যেগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি আমাদের শর্ট টার্মে দৃশ্যমান হয় তাহলে অবশ্যই এটি একটি ভালো বাজেট এবং ভালো আংশিকভাবে এটাকে বলা যায় যে এটা আমাদের শিল্প এবং ব্যবসায়ের অনুকূল একটি বাজেট। বাজেট বাস্তবায়নে বছরের শুরু থেকেই সুষ্ঠু মনিটরিং জোরদার করা জরুরি। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকের মান নিশ্চিত করতে হবে, অন্যথায় এই বিশাল বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে।
2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জীবনযাত্রার ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার বিকেলে সিপিডি কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন সংস্থাটির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এবারের বাজেট যেন মানুষের জীবনযাত্রার ব্যয়কে না বাড়িয়ে দেয়, কমাতে যদি না পারে। বাংলাদেশের শিল্প খাতে, কৃষি খাতে উৎপাদন খরচ যেন না বাড়িয়ে দেয়, যদি কমাতে না পারে। কিন্তু আমাদের ভয় হচ্ছে যে দুটোর একটি এই বাজেটের মাধ্যমে রক্ষিত হয়নি। একটি সম্পূর্ণ অধ্যায় দেওয়া হয়েছে সুশাসন এবং সংস্কারের ব্যাপারে, কিন্তু তার ভিতরে গতানুগতিকতার বাইরে একটি কথাও সুনির্দিষ্টভাবে নেই। এবং যে সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা উদ্বেগ প্রকাশ করি, যেমন ব্যাংকিং খাত বা পুঁজিবাজার, এগুলির ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য, সময় নির্দিষ্টভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সেই রকম ভাবে কিছু বলা হয়নি। বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ ঘটনায় অভিযোগকারী 2 শিক্ষার্থীর ফরেনসিক রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সোহেল মাহমুদ বলেন, অভিযোগকারীরা প্রায় 1 মাস পর ফরেনসিক পরীক্ষা করতে আসায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এছাড়া তাদের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের পোশাকেও ধর্ষণের কোনো আলামত মেলেনি। গত বুধবার সব পরীক্ষার রিপোর্ট ফরেনসিক বিভাগে এসে পৌঁছায়। এরপর সকালে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। ধর্ষণ হয়েছে কিনা, পাশাপাশি তাদের বয়স নির্ধারণের জন্য আমরা 40 দিন পরে যদি একটা ভিকটিম আমাদের কাছে আসে বা আসলে তার এমন কোনো তার শরীরে উল্লেখযোগ্য কোনো ইনজুরি যদি না থাকে, তাহলে আলামত পাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর এবং এটা আলামত থাকেও না। ওই দুজনের হাই ভ্যাজানাল সোয়াব এবং পাশাপাশি তাদের কামিজ পাঠানো হয়েছে। ওই কামিজ এবং হাই ভ্যাজানাল সোয়াবে ডিএনএ যে নমুনা পাঠাইছে, নমুনাতে কোনো আলামত পাওয়া যায়নি। 3 মাসের মধ্যে আবারও বাড়ল আবাসিক সহ সব খাতের গ্যাসের দাম। নতুন দাম কার্যকর হওয়ায় 1 জুন থেকে আবাসিক গ্রাহকদের 1 চুলার জন্য 900 টাকা ও 2 চুলার জন্য 950 টাকা গুনতে হবে। নতুন করে গ্যাসের দাম বাড়ার কারণে ভোক্তা স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। বিশ্লেষকরা বলছেন, গ্যাসের দাম আবারও বাড়ানো শিল্পায়নের জন্য ভালো ইঙ্গিত নয়। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। গত ফেব্রুয়ারিতে সব শ্রেণীর গ্রাহকের জন্য 2 ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সে অনুযায়ী 1 জুন থেকে কার্যকর হয় দ্বিতীয় ধাপে গ্যাসের বর্ধিত দাম। মাত্র 3 মাসের ব্যবধানে আবারও 150 টাকা করে গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ আবাসিক গ্রাহকেরা। কদিন আগে গ্যাসের দাম বাড়ছে, না আবার গ্যাসের দাম বাড়বো। গ্যাসের দাম, বিদ্যুতের দাম খালি বাড়তেই থাকবে, এটা কত হইলো নাকি? যারা সাধারণ লোক, আমার মতো বসবাসকারী, আমাদের প্রত্যেকের জন্য এটা অসহনীয়। আর নিয়মিত গ্যাস তো এখন থাকেই না, আমরা দিতে পারতেছি না, আমরা অপারক, আমরা গ্যাসের দাম বাড়াইলে আর চলতে পারবো না। সংকটের মধ্যেও বারবার গ্যাসের দাম বাড়ানোকে শুধু অযৌক্তিকই নয়, বরং অমানবিক বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। যখন সাধারণভাবে গ্যাস প্রবাহ হতো, সংকট ছিল না, তখন দেওয়া হতো মাত্র 42 ইউনিট। এখন 92 ইউনিটের দাম 950 টাকা ঠিকই নেওয়া হচ্ছে, কিন্তু আমি গ্যাস পাচ্ছি 20 থেকে 25 ইউনিট। এটা ভয়ঙ্কর রকমের অনিয়ম এবং অন্যায় এবং অবিচার। শুধু আবাসিকই নয়, গ্যাসের দাম বেড়েছে বিদ্যুৎ ও সার উৎপাদন, সিএনজি, শিল্প খাত ও বাণিজ্যিক ব্যবহারেও। বিশ্লেষকরা মনে করেন, সার্বিক মূল্যস্ফীতিতে খুব একটা প্রভাব না ফেললেও গ্যাসের নতুন দাম বৃদ্ধি শিল্পায়নের জন্য ভালো ইঙ্গিত নয়। নতুন মূল্য কার্যকরে বিপাকে পড়বেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। সংযোগ যথাসময়ে প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা না বৃদ্ধি করে আমরা খালি গ্যাসের দাম বাড়াতে থাকি, তাহলে এটা শিল্পায়নকে হতাশ করবে, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তার বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। দেশে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবেলায় আগামী বছর আমদানি হচ্ছে উচ্চমূল্যের এলএনজি। সেক্ষেত্রে এলএনজির দাম সহনীয় পর্যায়ে রাখতে এখন থেকেই সরকারকে মূল্য সমন্বয়ের বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। চলতি মাসেই দৃশ্যমান হবে পদ্মা সেতুর একাংশ। জাজিরা প্রান্তে অন্তত 1টি স্প্যান বসানোর পরিকল্পনা পুরোদমে চলছে কাজ, জানালেন প্রকল্প পরিচালক।
পাবনায় যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে শহরের মাসুম বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন জেলা যুবলীগের কর্মী মোল্লা মাসুদ। এ সময় মসজিদের সামনেই একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাবনা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ কর্মী মোল্লা মাসুদ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। বলছে কি আমি যাই নামাজ পড়েই চলে আসবো, আমি যদি এখানে আসতাম কোন লোকটাই মারতে পারতো না। কেউ যদি বলতে পারে, আমার তো জানা মতে ওর সাথে কোনো বিরোধ নাই, কোনো কিছু নিয়ে, কোনো জায়গাও না, কোনো দোকানপাট নিয়েও না, কোনো অর্থ নিয়েও না। সাভারের পাকিজা টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 3 ঘন্টা চেষ্টা রাত 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, 3 তলা ভবনের 2য় তলার স্টোর রুমে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন ও ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় আশেপাশের এলাকা। এতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পড়ছে আপনার ওই যে সব কাপড় থেকে আপনার পরে পরবর্তীতে আছে কেমিক্যালে। এখানে 2টি কমপ্লেক্স আছে। একটি কমপ্লেক্সে টোটালি ফেব্রিক্স, 2 তলা একটি বিল্ডিং। 2 তলাতেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো হত বা নিহতর খবর পাওয়া যায় না। আগুনের সূত্রপাতটা এখনো আমরা জানতে পারিনি, এটা তদন্ত করলে বেরিয়ে আসবে। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফাস্টফুড শ্রমিকদের জন্য করা ফেয়ার ওয়ার্ক অ্যান্ড বেটার জব আইন বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে। বুধবার নগর ভবনে বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে আইনটি স্বাক্ষর করেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। আইনটিতে 2 সপ্তাহ আগে কাজের সূচি, শিফটের আগে ন্যূনতম 11 ঘন্টার কর্মবিরতি, কাজ থেকে ফেরত পাঠানোর বিরুদ্ধে জরিমানা সহ 28 দফার কথা বলা হয়েছে। এই আইনটি কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশি সহ নিউ ইয়র্কের 60,000 ফাস্টফুড শ্রমিকের জীবনমানের উন্নয়নের পাশাপাশি অলাভজনক সংগঠন হিসেবে শ্রমিক সংগঠন করার অধিকার পাবে। বিলটি পাশের জন্য গত নভেম্বরে 3000 স্বাক্ষর সহ নগর প্রতিনিধির কাছে আবেদন করে ফাস্টফুড শ্রমিকরা। গত বুধবার নগর সংসদে 47-3 ভোটে বিলটি পাশ হয়। নিউ ইয়র্কে ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে প্রায় 20,000 বাংলাদেশি ফাস্টফুড কর্মী রয়েছে। মালয়েশিয়ায় চলতি বছরের মে মাস পর্যন্ত বিভিন্ন ফৌজদারি অপরাধের দায়ে 23,000 অবৈধ অভিবাসীকে বন্দি শিবিরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বন্দি অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছে 4,220 জন, আর ইন্দোনেশিয়ার 6,849 জন রয়েছেন বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মালয়েশীয় ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক মুস্তাফার আলী বলেন, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক প্রয়োজন, তবে তাদের কোনো অপরাধ সহ্য করা হবে না। আটককৃতরা কাজের পারমিটের শর্তাবলী লঙ্ঘন সহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িত ছিল বলেও জানান তিনি। Antara yang kita capai tadi bahawa engagement seperti pihak kerajaan supaya প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠী দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল। বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ইউএই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক ফাহাদ আলী ও মীর খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইমুম সারোয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন ইউএই আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার, শারজা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার সৈয়দ নূর মোহাম্মদ, দুবাই বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী বাবুল, সাইফুদ্দিন আহমেদ, কাজী মোহাম্মদ আলী, প্রকৌশলী আবু নাসের সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেদ্দা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মীর মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক MA আজাদ জয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সভাপতি আহমেদ আলী মুকির। বিশেষ অতিথি সভায় বক্তব্য রাখেন আব্দুল মান্নান, এরশাদ আহমেদ, মোহাম্মদ আলী সহ আরো অনেকে। পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রেখে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। এ বিষয়ে যে কোনো দিন রায় দেবেন আপিল বিভাগ। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 11তম দিনের শুনানি শেষ হয়। এই মামলায় 10 জন এমিকাস কিউরির মধ্যে 9 জনই ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মত দেন। 2016 সালের 5 মে সংবিধানের 16তম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেছিলেন। 2014 সালের 17 সেপ্টেম্বর সংসদে সংবিধানের 16তম সংশোধনী পাশ হয়েছিল। এদিকে অ্যাটর্নি জেনারেল বলছেন, ষোড়শ সংশোধনী বাতিল হলে তা হবে ঐতিহাসিক ভুল। চলতি মাসে পদ্মা সেতুর একাংশ দৃশ্যমান করতে পুরোদমে কাজ চলছে। পরিকল্পনা রয়েছে জাজিরা প্রান্তে অন্তত একটি স্প্যান বসানোর। এখন পর্যন্ত মূল সেতুর কাজ 54% শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে 44%। এ অবস্থায় প্রকল্প পরিচালক বলছেন, পিছিয়ে পড়া অংশ শেষ করতে কাজে গতি আনা হচ্ছে। রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। নদীতে চলছে কাজ। প্রমত্তা পদ্মার বুক ছিঁড়ে জেগে উঠছে নতুন নতুন কাঠামো। প্রায় প্রতিদিনই একটু একটু করে পাল্টে যাচ্ছে পদ্মা নদীর চেহারা। সেতুর 42টি পিলারের মধ্যে কাজ শুরু হয়েছে 16টির। এক একটি পিলারে 6টি করে পুরো সেতুতে পাইল বসবে 252টি। এর মধ্যে 28টি পাইলের কাজ পুরো এবং 57টি পাইলের কাজ অর্ধেক শেষ হয়েছে। নদীর তলদেশের মাটির গঠন এবং বিশেষভাবে তৈরি করা চ্যানেলের মধ্যে কম স্রোত বিবেচনা করে গত 1.5 বছর ধরে শরীয়তপুরের জাজিরা প্রান্তেই পাইলিং এর মূল কাজটি চলছে। এই অংশে ঢালাই শেষে 37 নম্বর পিলারটি ক্যাপ বসানোর অপেক্ষায়। 38 নম্বর পিলারটিতেও চলছে কনক্রিটের ঢালাই। এই দুটি পিলার পুরো প্রস্তুত করে ফেলা হলে এখানে বসিয়ে দেওয়া হবে পদ্মা সেতুর প্রথম স্প্যান। ফার্স্ট স্প্যান হবে 37 to 38 এর মাঝখানে, দেন সাবসিকুয়েন্টলি হতে থাকবে। আমাদের টার্গেট আছে, এখন চেষ্টা করছি আমরা, সেটা আমরা এখনো শিওর করে বলতে পারছি না, হয়তো কয়েকদিন পিছিয়ে যেতে পারে। নদীর পাড়ে 150 মিটার দৈর্ঘ্য ও 3000 টন ওজনের 3টি স্প্যান পুরো প্রস্তুত করে রাখা হয়েছে। ইয়ার্ডের ভিতরে চলছে আরো 4টি স্প্যানের কাজ। এইসব স্প্যান দিয়ে দুটি পিলারের মধ্যে সংযোগ স্থাপন করা হবে, যার নিচের অংশে চলবে ট্রেন আর উপরের অংশে অন্য যানবাহন। পিছিয়ে যাওয়া কাজ পুষিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। আমার তো দুইটা ওয়ে, টাইম ঠিক রাখতে গেলে আমি আমার রিসোর্স বাড়াইতে হবে, আমার ম্যান পাওয়ার, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালের রিসোর্স বাড়াইলে আমরা তখন চেষ্টা করছি যে আমরা যেন সময় মতো করতে পারি। এছাড়া জাজিরা প্রান্তে সেতু থেকে মূল সড়কে নামতে ভায়াডাক্টের 193টি পিলারের মধ্যে 103টি পিলার বসানোর কাজ শেষ হয়েছে। গত বছরের নভেম্বর মাসে মাওয়ায় 3600 মেট্রিক টন ওজনের একটি সর্বাধুনিক ট্রেন আনা হলেও এতদিন সেটি বসিয়ে রাখা হয়েছিল। তবে গত 28 মে প্রথমবারের মতো স্পেন সরানোর কাজে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হয়েছে। 2015 সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে কাজ উদ্বোধনের পর 1 বছরের মধ্যে প্রথম স্প্যানটি বসানোর কথা। এর মধ্যে তা 2 দফা পেছানো হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শেষ সপ্তাহে হলেও এই জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর পিলারের মধ্যে স্থাপন করা সম্ভব হবে একটি স্প্যান, যার ফলে প্রথমবারের মতো দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর একাংশ। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। অকাল বন্যার প্রভাব পড়েছে সিলেটের ঈদ বাজারেও। প্রবাসের স্বজনকে ঈদ উপহার পাঠাতে অন্যান্য বছর রোজার শুরুতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও এবার ব্যতিক্রম। জনপ্রিয় শপিং মলগুলোতে তেমন একটা দেখা মিলছে না ক্রেতার। যদিও ব্যবসায়ীরা দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকে সাজিয়েছেন দোকানগুলো। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেট নগরীর নয়া সড়ক ও নাইরপুল এলাকায় রয়েছে জনপ্রিয় সব শপিং মল। এই মলগুলোতে যেমন ভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যায়, সেই সাথে দামও সব ধরনের ক্রেতার উপযোগী।
শপিং মলগুলোতে ঈদ পোশাকে সাজানো চারপাশ, কোথাও হাতের তৈরি বুটিকের পোশাক, আবার কোথাও বিদেশি, কিন্তু তাতে ক্রেতাদের তেমন একটা নজর নেই। দোকানগুলো অনেকটাই ক্রেতাশূন্য। ব্যবসায়ীরা জানান অকাল বন্যার কারণে এই অবস্থা, আর হলিডে থাকায় প্রবাসীরাও আসেনি দেশে। বন্যায় হয়তো কিছু এফেক্ট পড়বে, বৃষ্টি হলে আমাদের একটু সমস্যা হয়। এইবার কিন্তু আমরা প্রবাসী পাবো না, এর কারণ হলো জুলাই আমাদের 20 তারিখ না 25 তারিখে বন্ধ হবে। তবে যে কজন ক্রেতা পাওয়া গেছে তারা এসেছেন ডিজাইন পছন্দ করতে, পছন্দ হলে কেউ কেউ কিনেও নিচ্ছেন। জাস্ট বাজারটা দেখার জন্য যে কিরকম কি কালেকশনগুলো আসতেছে বা নতুন কি আছে এটা দেখার জন্য আসছে। নিজের পছন্দের মতো জিনিস কিনবো, এই জন্য আগে থেকে একটু ফলো আপ দিতেছি আর কি। অবশ্য দাম নিয়ে তেমন অভিযোগ নেই কারো। বিক্রেতারা জানান সব পর্যায়ের মানুষের জন্য ভিন্ন দামের পোশাক রেখেছেন তারা। দামগুলো মোটামুটি ঠিকই আছে, পাঞ্জাবি 2টা কিনছি। এখানে মানে ভিড় করতে হচ্ছে না, দেখলাম যে সবকিছু রিজনেবল। পাঞ্জাবি আছে 1150, 1050 থেকে আছে 2600, 2750, আর ড্রেস আছে 3600 টাকা পর্যন্ত ড্রেস আছে। সিলেটের সাথে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার দূরত্ব কম থাকায় সেখানকার ক্রেতারাও মনের মতো পোশাক কিনতে বিভাগীয় শহরে ভিড় করেন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে 2 সহোদর সহ 8 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বালিখোলা গ্রামে কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান 3 জেলে, আহত হন আরও 3 জন। তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে বিজয়নগর উপজেলার খাটিঙ্গা গ্রামে বসতঘরের উপর বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালের মুলাদিতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে 2 সহোদর সহ 3 কৃষক মারা গেছেন। নোয়াখালীর কবিরহাটেও বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাজেট প্রস্তাবনায় স্যাটেলাইট টিভি নেটওয়ার্কে ডিজিটালাইজেশন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি সালমান এফ রহমান। বাজেট ঘোষণার পর বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকারের এই উদ্যোগের ফলে দর্শকের পাশাপাশি টেলিভিশন শিল্পও উপকৃত হবে। 2018 এক বছর, আগামী বছরের মধ্যে ঢাকা চিটাগংয়ে ডিজিটালাইজেশন হবে এবং সারা বাংলাদেশে 2019-এর মধ্যে হবে। এটাতে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটা একটা ডিসিপ্লিন চলে আসবে। একবার যদি কেউ ডিজিটাল ছবিটা দেখে তারপরে কিন্তু অ্যানালগ ছবির ফেরত যাবে না। অনেক ঝিরঝির হয়, অস্পষ্ট থাকে, তারপর একটু ঝড় বৃষ্টি হইলে কানেকশনটা চলে যায়, বিদ্যুৎ চলে গেলে কানেকশনটা চলে যায়। এগুলি কিন্তু ডিজিটাল হইলে এটা আপনার হচ্ছে না। নটরডেম ডিবেটিং ক্লাবের আয়োজনে 10ম ন্যাশনাল ডিবেটার্স লীগের দল গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে চলতি লীগের দল গঠন প্রক্রিয়া শুরু হয়। আগামী 7 জুন শুরু হবে 2017 সালের এ বিতর্ক উৎসব, যেখানে দেশ সেরা প্রায় 100 বিতর্কিক 38টি দলে ভাগ হয়ে বাংলা ও ইংরেজি মাধ্যমের বিতর্কে অংশ নেবেন। আয়োজকরা জানিয়েছেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতায় মিশ্র ও বাংলা বিভাগের কর্ণধাররা উন্মুক্ত নিলামের মাধ্যমে আজ দল গঠন সম্পন্ন করেছেন। 10 জন সমাপনী পর্বের আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড। দেশের বাইরের খবর। ফিলিপিন্সের সামরিক বাহিনীর ভুলবশত বিমান হামলায় 10 সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও 8 জন। দেশটির মিন্দানাওয়ে চলমান আইএস বিরোধী অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ফিলিপিন্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, বুধবার মারাবি শহরে ইসলামপন্থী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে সামরিক বাহিনী বিমান হামলা চালায়। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সেনা ক্যাম্পে পড়ে। ঘটনা তদন্তে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি ইসলামপন্থী জঙ্গিরা মারাবি শহর দখলের পর থেকেই তা উদ্ধারে স্থল এবং আকাশপথে অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অর্ধশতাধিক বেসামরিক নাগরিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমরা বাজেটের চিন্তা করছি,
4,266,000 কোটি। 2017-18 অর্থ বছরের বাজেট ঘোষণা। আকার বেড়েছে 59,661 কোটি টাকা। বহাল থাকছে 15% ভ্যাট। সঠিকভাবে বাস্তবায়ন হলে এবারের বাজেট হবে ব্যবসা ও শিল্প বান্ধব। মন্তব্য ব্যবসায়ীদের। জীবনযাত্রার ব্যয় বাড়বে বলছে সিপিডি। আওয়ামী লীগ সরকারের 19তম বাজেট পেশে রাজধানীতে দলটির আনন্দ মিছিল। সরকারের লুটপাট ও চুরির বাজেট মন্তব্য বিএনপির। দ্বিতীয় দফায় বাড়ল গ্যাসের দাম, 1 চুলা 900 এবং 2 চুলা 950 টাকা। বারবার দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ। বিফলে গেল তামিমের সেঞ্চুরি। রুটের অনবদ্য ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারালো ইংল্যান্ড। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্কের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।